এই 5টা দিন নীল রোজ অফিসে যেত, খুব মন দিয়ে অফিসের সমস্ত কাজ সামলাতো, আর অফিস সেরে সোজা বাড়ি চলে আসতো। তারপর সে নিজের হাতে ওদের দুজনের জন্য রাতের খাবার রান্না করত। আর খাওয়া দাওয়া হয়ে গেলে আদ্রিতা আর নীল দুজনে মিলে হয় সিনেমা দেখতো, না হয় হাঁটতে বেরোতো। দুজনে হাত ধরে হেঁটে বেড়াতো কলকাতার ফুটপাত। কখনো আইসক্রিম কিংবা ফুচকা দিয়ে শেষ হতো ওদের নাইট ওয়াক। এতদিন এই মুহূর্তগুলো নীল শুধু কল্পনা করে এসেছে, আর আজকে সেগুলো তার সামনে সত্যি ঘটছিল। জীবনের এই মুহূর্তগুলো রূপ, রস, গন্ধ সমস্তটা পুরোপুরি উপভোগ করছিল নীল। নীল আর আদ্রিতার সম্পর্ক এবার ধীরে ধীরে নিজের গতিতে এগোতে শুরু করেছিল। দুজনে একে অপরের সঙ্গে আস্তে আস্তে সহজ হয়ে উঠছিল। আদ্রিতার মনোভাব বদলাতে শুরু করেছিল নীলের প্রতি। ওদিকে অবশেষে শেয়ার মার্কেটের যে নোংরা খেলায় রায়চৌধুরী পরিবার নেমেছিল, 8 দিন পর সেই খেলায় সম্পূর্ণভাবে হেরে গেল তারা। যদিও রায়চৌধুরী পরিবারের কাছে আরো 20টা পরিবারের সহযোগিতা ছিল, কিন্তু বাসু গ্রুপ আর কুন্ডু পরিবারের সামনে সেই 20টা পরিবার তাসের ঘরের মতো ঝরে পড়ল। আর সেই কারণেই রায়চৌধুরী পরিবার আর ফান্ডের ব্যবস্থা করতে পারল না। কিন্তু এই সময় শেয়ার মার্কেটে রায়চৌধুরী গ্রুপের কলকাতা ব্রাঞ্চের শেয়ার তরতর করে উঠতে থাকলো। থ্যাংক গড, ফাইনালি এই যুদ্ধ শেষ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কুশল বলল, সত্যি এইসব সামলানো খুবই মুশকিল হয়ে উঠছিল। পৃথার চোখেও ক্লান্তির ছাপ। যদিও এ যাত্রা আমরা জিতে গেছি, তাও আমাদের কিন্তু ভালোই লস হয়েছে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে অর্জুন বলল, রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই লড়াইয়ে কোথাও আগুন লাগেনি, কেউ আহত হয়নি, কারোর মৃত্যুও হয়নি, কিন্তু জলের মতো টাকা খরচ হয়েছে। আসল হিসাব তো কেউ জানে না, কিন্তু মোটামুটি কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। আর এইবার এই লোকসান পূরণ করার পালা। রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই লড়াইয়ে ঝুঁকি ছিল প্রচুর, কারণ নীল জানতো না যে তাদের সঙ্গে আর কতগুলো পরিবার জড়িয়ে আছে। যদি নীল এতটুকু ভুল করে ফেলতো, তাহলে মাথার ছাদ, দুবেলার খাবার, এমনকি পরার জামাটুকুও বেঁচে থাকতো না। এই ফিনান্সিয়াল ওয়ারে আমার আসল প্ল্যান এটাই ছিল, যাতে আমাদের শত্রুপক্ষ নিজেই নিজেকে আঘাত করে আর তাদের অবশিষ্ট সমস্ত সম্পদটুকুও হাত থেকে চলে যায়। এবার তো ওদের কাছে আমার দেওয়া 80 কোটি টাকাও আর নেই। নিজের হাতে রাখা ফাইলস গুলো দেখতে দেখতে বলল নীল। তার মুখে কোনো রকম খুশি নেই, বরং সে উদাস হয়ে পড়ছিল। কুশল, এবার আমরা আমাদের আসল প্ল্যানটাকে কাজে লাগাতে পারি। তোমরা দুজনে আবার কি প্ল্যান করছো? পৃথা অবাক হয়ে পড়ল। আমি নীলের সঙ্গে আগেই আলোচনা করে রেখেছি, আমরা এই শহরের সব থেকে বড় হোটেল খুলবো, আর সারা ভারতে 30% ক্যাটারিং ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসবো। এবার ভেবে নাও তাহলে সেই হোটেলটা কত বড় হবে। চওড়া হাসি নিয়ে কুশল বলল। পৃথা উত্তেজিত হয়ে বলল, আরে এটা তো দারুণ আইডিয়া নীল, তোমাকে কি এই কাজে আমি কোন রকম ভাবে সাহায্য করতে পারি? আর এখানে মাথা ঘামিয়ে কাজ নেই, এমনিতেও আমাদের অনেক লোকসান হয়েছে। তোমার, অর্জুন আর নিখিলের কোম্পানি রিকভার হতে বেশ কিছুটা সময় লাগবে, ধীরে ধীরে নীল বলল। নীলের কথা শুনে পৃথা আর বাকিরা সম্মতি সূচক মাথা নাড়ল। তাদের এই দড়ি টানাটানিতে এমনিতেই শহরের এমন অনেক কোম্পানি ছিল যারা প্রেসার নিতে পারেনি, আর সবকিছু সামলে ওঠার পরেও তাদেরকে কোম্পানির ঝাঁপ বন্ধ করে দিতে হয়েছিল। 3 দিন পর একটা খবরে সারা শহরে চাঞ্চল্য তৈরি হলো। দ্য NA হোটেল ইনঅগারেশন। প্রথম দুদিনে কুশল বরাট, পৃথা, অর্জুন, নিখিল আর সেই সঙ্গে নীলের সেক্রেটারি নন্দিতা একে একে সেখানে পৌঁছে গেল। হোটেল উদ্বোধনের মুখ্য অতিথি রাহুল বাসু আর কমলেশ কুন্ডুও সঠিক সময় চলে এলো। নীলের কখনোই ভোলা উচিত না যে যদি এইসব পরিবার একজোট না হতো আর তাকে সময় মতো সাহায্য না করত, তাহলে এই প্রবল দুঃসময়ে নীল কখনোই কাটিয়ে উঠতে পারত না। এই সমস্যা সমাধানে প্রত্যেকের সমান যোগদান অনস্বীকার্য। যদিও এই এত বড় হোটেল, তা NA হোটেলের মালিক কে সেই কথা কেউ জানতো না, কিন্তু হোটেলের চেহারা, ছবি দেখে সবাই বুঝতে পারছিল যে এর মালিক যেই হোক না কেন, সে নিশ্চয়ই খুব প্রভাবশালী লোক। শুধু কলকাতা শহরেরই নয়, পুরো ভারতের যত বড় বড় পরিবার ছিল তাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
কিন্তু এই অনুষ্ঠানে একজন মানুষ ছিল যাকে সবার থেকে আলাদা করে চোখে পড়ছিল।